This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রাক্তন পুলিশ কর্তা, প্রাক্তন মন্ত্রী, বিধায়ক হুমায়ুন কবির এই মুহূর্তে টিভি 9 বাংলার মুখোমুখি। আমি প্রথম যে প্রশ্নটা আপনাকে করব, যে সম্প্রতি ফিরহাদ হাকিমের একটা মন্তব্য নিয়ে আলোচনা শুরু হয়েছে, সমালোচনা শুরু হয়েছে। তিনি বলছেন, সংখ্যালঘুদের উদ্দেশ্যে বলছেন সংখ্যাগুরু হওয়ার, তা নিয়ে ব্যাখ্যা তিনি দিয়েছেন যে তার কথাকে অপব্যাখ্যা করা হয়েছে। এটাকে আপনি কিভাবে দেখছেন? না, দেখুন, ফিরহাদ হাকিম সাহেব আমাদের একজন খুব রেসপেক্টেড লিডার, খুব সিনিয়র লিডার, রেসপেক্টেড। আমি নিজেও খুব রেসপেক্ট করি ওনাকে। এখন উনি যেগুলো বলেছেন, সমালোচনা হচ্ছে, ওনার কথাটা তাহলে আমি পুরোটা দেখিনি ভালো করে, সেই নিয়ে আমি কমেন্ট করব না। তবে আমার মতে আর কি, যে সংখ্যালঘু বলতে এখানে যদি মূলত মুসলমানদের বোঝায়, তো আমরা 33% আছি, এটা ঠিক আছে। তো এটা একটা জিনিস মানতে হবে, যে মুসলমানদের যে এখানকার অবস্থা আর কি, সোশিও ইকোনমিক অবস্থা, সেটা কিন্তু বেশ খারাপ। ইন কম্পারিজন টু আদার্স, আমি এসটিদের কথা বলছি না, এসসিদের থেকেও খারাপ, কিন্তু এসটিদেরও খারাপ আছে। আমি কিন্তু বলছি, যেহেতু এটা মুসলমান নিয়ে কথা হচ্ছে, সেজন্য এসসি এসটিরও খারাপ আছে। যেহেতু মুসলমানদের নিয়ে কথা হচ্ছে, সেজন্য শুধু মুসলমানদের বলি। আর্থসামাজিক অবস্থা, সোশিও ইকোনমিক অবস্থা বেশ খারাপ। সে অবস্থায় সংখ্যা বাড়ানোটা কোনো লজিক্যাল নয়। কারণ একটা ফ্যামিলিতে যদি রিসোর্স থাকে, আপনার যেটাই রিসোর্স আছে, সেটা যদি দুটো বাচ্চা থাকে, তাকে যেভাবে মানুষ করতে পারবেন, 5টা বাচ্চা থাকলে সেভাবে পারবেন না। একটা বাড়িতে, যেহেতু উনি তো নিজে গার্ডেন রিচের এমএলএ, তো সেখানে মানুষ কীভাবে থাকে জানে না, মুসলমানরা কীভাবে থাকে জানেন না। সরু সরু গলি, জানলা নেই, প্রপার স্যানিটেশন নেই, টয়লেট নেই, প্রপার জলের ব্যবস্থা নেই। তো এর মধ্যে থেকে খুব ভালো কিছু এক্সেপশান তো নিশ্চয়ই 2-4টা থাকবে, খুব ভালো কিছু তো বেরোবে না। সেজন্য টোটাল লিভিং কন্ডিশনটা যদি বেটার না হয়, সংখ্যা বাড়ানোর কথাটা কেন আসে? সংখ্যা বাড়ালে তো লিভিং কন্ডিশন আরও ডেটোরিয়েট করবে। হুমায়ুনবাবু, ব্যাপারটা এরকম যে তিনি একটা কথা বলেছেন, তা নিয়ে বিরোধী দল বিজেপি সহ অন্যেরা সমালোচনা করছেন, কিন্তু যেটা দেখা গেল যে আপনি ওনার বক্তব্যের পরই টুইট করলেন। আপনি যে কথাগুলো বলছেন, কথাগুলো অত্যন্ত লজিক্যাল কথা বলছেন, কিন্তু রাজনীতিতে কি হয়, যে যখনই ফিরহাদ হাকিম বললেন, তার পাল্টা আর্গুমেন্ট আপনি করলেন, এবং সেখানে হাকিম হুজুর হাকিমজি বলে আপনি সম্বোধন করলেন। না, আমি বলছি আপনি সেটাও বললেন। এটা কি একেবারে ফিরহাদ হাকিমের বক্তব্যের সরাসরি কাউন্টারে চলে এলেন? অনেকে এটাকে প্রবীণ নবীন দ্বন্দ্ব বলেও মনে করছে। না, আমি নবীন নয়, আমি প্রবীণদের মধ্যেই পড়ি, কিন্তু আমি এটা হুজুর কথাটা বলছেন, তো আমি যেহেতু উনি মুসলমানদের কথা বলেছেন, সেজন্য স্যার না বলে আমি হুজুর কথাটা বলেছি, নাহলে আমি স্যার লিখতাম। আর উনি কি বলেছেন সেটাকে আমি কন্ট্রাডিক্ট করছি না। দিস ইজ মাই ওপিনিয়ন, যে একটা ফ্যামিলিতে রিসোর্স আছে, সেই রিসোর্সটাকে আপনি এক্সপ্লয়েট করবেন। আপনি কথাটা তো আলাদাভাবে বলতে পারতেন, আপনি পাবলিক ডোমেন এটাকে নিয়ে এলেন কেন? সরাসরি তাহলে আপনি এটা বিরোধিতা করছেন এবং ফিরহাদ হাকিমেরও বিরোধিতা করছেন, এটা রাজনৈতিকভাবে তাই মনে করা। এটা নিয়ে একটা মিডিয়াতে অ্যাডভার্স রিয়াকশন হচ্ছে। তো অ্যাজ এ হিউম্যান বিইং, অ্যাজ এ সিটিজেন অফ ক্যালকাটা, আমারও একটা কিছু বক্তব্য থাকতে পারে, তো সেটাই আমি বলেছি, আদারওয়াইজ কিছু না। আমি কোনো ক্রিটিসাইজ করার জন্য বলিনি ওনাকে। আমি খুব রেসপেক্ট করি, আমি পার্সোনালি খুব রেসপেক্ট করি ফিরহাদ হাকিমকে। ফেব্রুয়ারি মাসে কি হবে? আপনি তো প্রাক্তন পুলিশ কর্তা, পুলিশ কর্তাদের কাছে তো আগাম অনেক খবর থাকে। ঠান্ডাটা কমে যাবে, এইটাই হবে একটা, বলতে পারি। না, ফেব্রুয়ারি মাসে কি রাজনৈতিকভাবে কিছু হতে চলেছে? শোনা যাচ্ছে আপনার ঘনিষ্ঠ মহলে নাকি আপনি বলছেন যে ফেব্রুয়ারি মাসে কিছু হতে পারে। না, এরকম কাম ফেব্রুয়ারি বলছেন। না, সেটা হচ্ছে ফেব্রুয়ারি মানে ঠান্ডা লাগছে, তো এই জন্য বললাম কাম ফেব্রুয়ারি। শীত করছে, একটু বুড়ো লোক আমি, ঠান্ডা লাগছে বেশি। এই কথাটাকে একটু রাজনৈতিকভাবে বোঝার চেষ্টা করি। না, একটা পলিটিক্যাল মানুষ যখন একটা কথা বলে, তার গভীরে একটা অর্থ তো থাকে। রাজনৈতিক কিছু নেই, সেরকম কিছু নেই, নাথিং লাইক দ্যাট। এটা একটা বড় রদবদল আসতে চলেছে মন্ত্রিসভা এবং সংগঠনে। আমি জানি না এগুলো, আমি এগুলো থেকে না অনেকটা দূরে আর কি। আমাকে তো কেউ কনফিডেন্সে নেয় না, আমি দীর্ঘদিন ধরে বাইরেই আছি এই সমস্ত থেকে আর কি। আপনাকে কেউ কনফিডেন্সে নেয় না, আপনি অভিমান প্রকাশ করলেন? না, কনফিডেন্স নেয় বলতে হচ্ছে আমাদের যে মিটিং আর কি, পার্টির বা অন্যান্য লেভেলে যে মিটিংগুলো হয় বা অন্যান্য জিনিস হয়, তো আমি জানি না, এগুলো আমার নলেজে নেই আর কি হচ্ছে, কি হতে চলেছে, এগুলো নিয়ে আমার সামনে। পার্টির বিধায়ক, আপনি পার্টি ডিসিপ্লিনের লোক, জেলায় কি হচ্ছে, রাজ্যে কি হচ্ছে, এগুলো আপনি জানেন না?
খবর রাখি, কিন্তু এখানে কলকাতায় কি হচ্ছে আপনি যেগুলো বললেন যে এটা ওটা হবে ও হবে, এগুলো আমি জানি না, সত্যি জানি না। আই এম দ্য ডার্ক। আপনাকে তো মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এনেছিলেন দলে। না, নমস্য ব্যক্তি, অত্যন্ত সেন্সিবল পারসন, তিনি নিয়ে এসেছিলেন। আমি তার জন্য কৃতজ্ঞ, চিরকৃতজ্ঞ থাকবো, এটাও আমি জানি, বলবো। কিন্তু ভালো সেন্সিবল পারসন, যেভাবে চালাচ্ছেন আর কি পশ্চিমবাংলাকে। একদিন যেরকম বিধানচন্দ্র রায় ও উমেশচন্দ্র ব্যানার্জি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি বা যারা যারা এরকম, এরা তো পার্টি ফরমেশন করেছিলেন একসঙ্গে, জানেন যে ইহুমের সঙ্গে মিলে কংগ্রেস তৈরি করেছিলেন, তৃণমূল তৈরি করেছেন। একই লেভেলে তাদের নাম নেওয়া হবে, তার উচ্চারণ একই সঙ্গে উচ্চারণ হবে ইতিহাসে। একটা শেষ প্রশ্ন করব। সম্প্রতি বিধাননগরে এই কাউন্সিলরদের ঝামেলা এবং সেখানে 430 টাকা করে স্কোয়ার ফিট, 430 টাকা করে স্কোয়ার ফিট, মানে এই ইত্যাদি একটা ফোনও বাজারে এসেছে, যেখানে 430 টাকা করে স্কোয়ার ফিটের কথা বলছেন কাউন্সিলর। আমি এগুলোকে, এটা আমি জানি না, তবে যদি দুর্নীতি থাকে তাহলে পার্টি কোনোদিন সাস্টেনেবল হবে না। মানে পার্টিকে যদি লম্বা সময় ধরে চালাতে হয় তাহলে দুর্নীতিকে কোনো না কোনো একটা জায়গাতে একটা আটকাতে হবে, কোনো না কোনো একটা রেজিস্ট করতে হবে দুর্নীতিটাকে। দুর্নীতি ব্যাপক হারে যদি দুর্নীতি থাকে, কিছু কিছু দুর্নীতি থাকবে, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি আমরা, কিছু কিছু দুর্নীতি থাকবে, কিন্তু সেটা যদি দেখা যাচ্ছে যে ভার্চুর থেকে ভাইসাস বেশি হয়ে যায়, তো সেই সমস্ত লোকগুলোকে থ্রো করা দরকার। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে অত্যন্ত সৎ ব্যক্তি, উনি আজীবন সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, প্রচুর মার খেয়েছেন, প্রচুর আন্দোলন করেছেন, করে এই জায়গাতে আজ এসেছেন। তো তার পার্টিতে যদি কীরকম দুর্বৃত্তরা থাকে তাদেরকে থ্রো করে দেওয়া দরকার। আপনি কি দেখতে পাচ্ছেন, আপনার কি অবজারভেশন? আমার অবজারভেশনটা থাক, আমি এই সমস্ত জায়গা নিয়ে বলবো না, কারণ আই এম নট এ কম্পিটেন্ট পারসন টু স্পিক অ্যাবাউট দিস। আমি বিধাননগর নিয়ে বলতে বলছি না, ওভারঅল আমি আমার এই অবজারভেশনটা রিজার্ভ রাখছি, একটু ঠান্ডা কমুক তারপরে বলবো। মানে আপনি গ্রীষ্মকালের অপেক্ষা করছেন? হ্যাঁ। এই গ্রীষ্মকালটা কি রাজনৈতিক গ্রীষ্ম? না, আমি ঠান্ডায় একটু জড়ো পড়বে, থানায় একটু জড়ো সড়ো হয়ে গেছি তো ঠান্ডায়, দেখা যাক, লেটস সি। না, গরমকালে মানে এই গরমটা কি রাজনৈতিক উত্তাপের কথা বলছেন আপনি? না, ওয়েদারের উত্তাপের কথা বলছি। না, দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বহু জনমুখী প্রকল্প নিচ্ছে, কিন্তু তার সরকার এবং দলকে কেন্দ্র করে, তার দলকে কেন্দ্র করে বিভিন্ন সময় দুর্নীতির অভিযোগটাও কিন্তু, এটা আমি জানি না, আমি তো সরাসরি কিছু দেখছি না, আমার বলা ঠিক হবে না, কারণ উনাকে রিভলভ করেই কিন্তু আমরা ঘুরতে থাকি। মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন পার্সোনালিটি, তাকে রিভলভ করেই কিন্তু আমাদের গোটা ওয়েস্ট বেঙ্গল চলছে। মানে আমি জানি না, আমার থেকে তো খুব বেশি বয়সে বড় হবেন না, কিন্তু আমি ওকে মায়ের মতোই দেখি, সত্যি সত্যি। মানে এর কোনো নেই, আমি কোনোদিন ছেড়ে চলেও যাই পার্টির দিকে, রাজনীতি, কিন্তু তিনি আমার মায়ের মতো থাকবেন। ছেড়ে চলে যাবেন আমি কিছু জানি না, আই এম ইন ডার্ক, এই কথাগুলো কেন বলছেন? এই দুর্নীতির কথা আমি জানি না, সত্যি জানি না। ওকে, ঠিক আছে, এটা কিন্তু আপনার মানে কথাবার্তার ভেতরে একটা অভিমান কাজ করছে। কখনো বলছেন অভিমান আর কি আছে, এই বয়স আর কি পাওয়ার আছে আমাদের? এটা আমি মানে আই হ্যাভ অ্যাচিভড এ লট। আমি এখানে চাকরি করেছি, বুক ফুলিয়ে চাকরি করেছি, যখন যেই থাক আমার কিছু যায় আসতো না। ইউনাইটেড নেশনসের চাকরি, দেখুন, যদি তিতি বিরক্ত হয় তাহলে তো এটাই হবে। কেন তিতি বিরক্ত হবেন? দেখা যাক, এখন তো হচ্ছেন না, ঠিক আছে, ইটস ওকে, ফাইন, আই এম কমফোর্টেবল। আমি এই জায়গাটা এসে আমাদের আলোচনাটা শেষ করব যে হুমায়ুন কবির একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন, তিনি উত্তাপের জন্য অপেক্ষা করছেন, রাজনৈতিক উত্তাপ, গরম পড়ার জন্য। ফেব্রুয়ারিটা ঠান্ডাটা কমে যাবে, তার জন্য ওয়েট করছি ফেব্রুয়ারিটা। আমি যদি জ্যাকেট ফ্যাকেট পরে এসব ভালো লাগে না, জড়ো ভারতের মতো। আর এত স্মার্ট পিপল সব চলে এসেছে আমাদের দলে, আর আমাদের মতো বোধহয় দরকার হয় না বোধহয় আর খুব একটা। প্রতিটি কথার মধ্যে আপনার অভিমান ঝরে পড়ছে। আই এম ইন ডার্ক, স্মার্ট পিপল। না, সত্যি বিধাননগরে কি হচ্ছে আমি কি করে বলবো? বিধাননগরের কথা তো বলছি না, স্মার্ট পিপল তো বিভিন্ন জায়গাতেই আছে। হ্যাঁ, দে আর স্মার্ট পিপল, কোয়াইট স্মার্ট, দে ক্যান হ্যান্ডেল, দে ক্যান ম্যানেজ এভরিথিং ইন দেয়ার ওন ওয়ে। কাদের কথা বলছেন আপনি? অনেকেই আছে যারা আমাদের পার্টির মধ্যেই রয়েছে। তাদের জন্য কি আপনি কোণঠাসা? না, কোণঠাসা নয়, আমাকে কোণঠাসা করে রাখা যায় কোনদিন নাকি? কত অধীর চৌধুরী ফৌধুরী, কত লোককে টাইট দিয়ে আসলাম, জব্দ করলাম, কি করলাম, অত অনেক লোক, সারা জীবনে অনেক কিছু করেছি। ফিরহাদ হাকিমের এই কথাটা কি একটু সংযত হয়ে বলা উচিত ছিল? উনি এক্স্যাক্টলি কী বলেছেন আমি জানি না, জানো তো। আমি খানিকটা যেটুকু দেখেছি বা যেটুকু পড়েছি, আমি ওই ফেসবুকে, আমি তো ছিলাম না, আমার বাড়িতে টিভি নেই ওখানে, আমি যেখানে থাকি ছোট্ট একটা ঘরে থাকি, আমার টিভি নেই, সত্যি টিভি নেই। আমি ডেবরাতে ছিলাম। না দেখে তাহলে মন্তব্য করলেন?
না, যেটুকু দেখেছি সেটাই আমার কাছে মনে হয়েছে যে এটাকে কন্ট্রাডিক্ট করা দরকার, কারণ মুসলমানদের ইমেজটা খারাপ হচ্ছে। কারণ মুসলমানদের সংখ্যাটা বাড়িয়ে কি বলতে চাইছেন, সংখ্যাগুরু হয়ে যাবো এটাই যদি বলেন আর কি, তার পিছনে আর যা বলেছেন সেটা তো মূল কথা তো হচ্ছে এটা, যে সংখ্যাটা বাড়িয়ে আমরা সংখ্যাগুরু হয়ে যাব। এটা তো আমাদের টার্গেট নয়। আমরা একটা সুন্দর একটা কমপ্লেক্স সোসাইটিতে আমরা এখানে বাস করি। আজকে কেন্দ্রীয় সরকার যেভাবে মুসলমান বিরোধিতায় লেগেছে উঠে পড়ে, আপনি তো দেখেছেন যে কেন্দ্রীয় সরকারের যে নীতিগুলো, আজকে ওয়াকফ বিল আনছে, এটা সাংঘাতিকভাবে একটা মুসলিম বিরোধী নীতি। বুলডোজার দিয়ে তাদের বাড়ি ভেঙে দিচ্ছে, কোর্টের অর্ডার ছাড়া বুলডোজার দিয়ে বাড়ি ভাঙা যায় মিউনিসিপ্যালিটি অর্ডার করে। যখন রায়োটিং হচ্ছে দিল্লিতে, উত্তর পশ্চিম দিল্লিতে যখন রায়োটিং হচ্ছে, আমরা দেখেছি যে সিসিটিভির ক্যামেরাগুলোকে ভেঙে দিচ্ছে, সিসিটিভির ক্যামেরাগুলোকে পুলিশে ভেঙে দিচ্ছে, পুলিশ গার্ড করছে, পুলিশ পার্টিশন অ্যাটিটিউড করছে, পুলিশ পার্টিশন অ্যাটিটিউড করছে। আপনি দেখছেন না যে মধ্যপ্রদেশ, আসাম, উত্তরপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা কেমনভাবে মুসলমানদের উপর টর্চার হচ্ছে। মাংস আছে তাকে গুলি করে মেরে দিচ্ছে, তাকে পিটিয়ে মেরে দিচ্ছে, লাভ জিহাদ তাকে পিটিয়ে মেরে দিচ্ছে, গায়ে আগুন লাগিয়ে দিচ্ছে, কত মানুষকে মেরেছে ভাবুন তো। থ্যাংক ইউ।